শত্রু বাড়াবেন কি করে? শত্রু আপনাকে বাড়াতে হবে না। শত্রু আপনার সফলতার পাশাপাশি হু, হু করে বাড়বে। আপনি যত সফল হবেন, তত আপনার শত্রু বাড়তে থাকবে। এটি হচ্ছে স্বাভাবিক। আর আপনি যদি শত্রুমুক্ত থাকতে চান, তাহলে আপনাকে সব হারাদের দলে নামতে হবে। আর যদি মনে করেন যে একটু স্বাচ্ছন্দ্যে কোনো ক্রমে বেঁচে থাকি, তারপরেও আপনার শত্রুর সংখ্যা কমবে না। আপনাকে শত্রু মুক্ত বা অজাত শত্রু হতে হলে আপনাকে পথে নামতে হবে। কপর্দক শূন্য হয়ে আপনি ভিক্ষুকের মতো যখন রাস্তায় নামবেন, তখন কিছু সহানুভূতি আপনি পেতে পারেন। শত্রু থাকবে না, তখন আহা ওহো এই ধরনের কিছু সহানুভূতি আপনি আপনার বন্ধু বান্ধব এবং শত্রুদের কাছ থেকে পেতে পারেন। অজাত শত্রু বলে আসলে কেউ নেই। সবারই কিছু না কিছু শত্রু রয়েছে। তবে কিছু লোক অজাত শত্রু রয়েছে। এরা হচ্ছে নিয়ম নয়, এরা হচ্ছে ব্যতিক্রম। এদের বিরুদ্ধে অনেক কেলেঙ্কারির কথা শোনা গেলেও দেখা যাচ্ছে এরা অজাত শত্রু। অনেকে এই শত্রুতার কারণে বিপর্যস্ত হয়ে যান, মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন, শত্রুর আক্রমণের শিকার হয়ে আত্মহত্যা করে বসেন। এই তাদেরকে উপদেশ দিয়ে পার্থ চট্টোপাধ্যায় যে কলামটি লিখেছেন, যে প্রবন্ধটি লিখেছেন, শত্রু বাড়াবেন কি করে, এই প্রবন্ধে আসলে তিনি উপদেশ দিতে চেয়েছেন যে আপনি কিভাবে এই শত্রুদের মোকাবেলা করবেন, কিভাবে আপনার হতাশাকে কাটিয়ে উঠবেন এবং শেষ পর্যন্ত শত্রুকে জয় করবেন। আসলে এই শত্রুতার সৃষ্টি হয় আমাদের আদিম রিপু ঈর্ষা থেকে, এবং এই ঈর্ষাই হচ্ছে শত্রুতার সবচেয়ে প্রধান কারণ। মানুষ পরশ্রীকাতর হয়। বলা হয়ে থাকে বাঙালিরা সবচেয়ে বেশি পরশ্রীকাতর, কিন্তু সারা বিশ্বের মানুষই কোনো না কোনোভাবে পরশ্রীকাতর। আপনার যে বন্ধু বান্ধব, আপনার যে আত্মীয় স্বজন, আপনার যে প্রতিবেশী, তারা যখন আপনার সফলতা দেখে ঈর্ষান্বিত হয় এবং আপনার স্ত্রী দেখে কাতর হয়, তখনই শত্রুতার সৃষ্টি হয়। এবং সেই শত্রুতা এমন পর্যায়ে যায় যে তারা উদ্যোগ গ্রহণ করে আপনার ক্ষতি করার চেষ্টা করে। এটা রীতিমতো একটা পরিকল্পনার ব্যাপার। আপনার পেছনে শত্রুতা যখন শুরু হয়, তখন আপনাকে একেবারে সর্বনাশ করার জন্য, আপনাকে পথে বসানোর জন্য আপনার শত্রুরা আপনার উপরে লেগে থাকে। বলা হয়ে থাকে বিশ্বের অন্যান্য দেশের চাইতে এই ভারতীয় উপমহাদেশের শত্রুতা বেশি। আসলে শত্রুতার রং পৃথিবীর সব জায়গাতেই সমান। তবুও একটি প্রবাদ প্রচলিত আছে যে ইংল্যান্ডে যদি কেউ কোনোভাবে সফল হয়, কোনো কাজ করতে চায় সফলভাবে, তখন লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আর আমেরিকায় যদি দেখা যায় যে কোন লোক একটা কাজ করতে চাচ্ছে, তখন তারা তাকে উপরে তুলে ধরে। আর ভারতবর্ষের লোক যদি দেখে কেউ সফল হতে চাচ্ছে, তাহলে তাকে টেনে নামায়। এই হচ্ছে বাস্তবতা। জব চার্নক, যিনি কলকাতার গোড়াপত্তন করেছিলেন, তাকেও শত্রুতার সম্মুখীন হতে হয়েছিল তার কোম্পানির লোকের দ্বারাই। তার কোম্পানির লোকেরাই তাকে প্রথমে কোম্পানির নিম্ন কর্মচারী হিসেবে তাকে হেয় প্রতিপন্ন করতেন। তদুপরি তার ভাগ্য ভালো ছিল, ব্রিটিশ কোম্পানি তার কথা খুব মনোযোগ দিয়ে শুনত এবং শেষ পর্যন্ত তিনি কলকাতা, সুতানুটি প্রভৃতি তার জায়গা পত্তন করতে পেরেছিলেন এবং ইতিহাসে একটা ভালো স্থান করে নিতে পেরেছিলেন। তারপরেও তার বিরুদ্ধে অনেক বদনাম রয়েছে। যেমন তিনি কলকাতায় মৃত্যুবরণ করার পরে তাকে সেই ব্রিটিশরাই বলেছিল যে লোকটা ছিল পরস্ত্রী লোলুপ, কারণ তিনি সতীদাহ থেকে একটি মেয়েকে বাঁচিয়ে এনে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। তো বলতো যে ব্রিটিশরা, যে ব্রিটিশদের বদনাম হবে, এই জন্য জব চার্নককে কোনো শাস্তি দেওয়া হয়নি। এই যে বললাম এশিয়ার রং সব দেশেই সমান। যেমন কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেন, তখন তার সাথে যে নাবিকেরা ছিল, তারা তার প্রতি খুব ঈর্ষান্বিত হয়ে পড়েন। তারা রানী ইসাবেলাকে গিয়ে বুঝান যে কলম্বাস তাদের জাহাজের মধ্যে না খাইয়ে রেখেছিলেন, অনেক নির্যাতন করেছিলেন। কলম্বাস একজন স্বার্থপর ব্যক্তি এবং কলম্বাস যে যে জায়গাগুলো আবিষ্কার করছেন, সেই জায়গাগুলো তিনি নিজের আধিপত্য বিস্তারের জন্যই আবিষ্কার করছেন। সেই কথা শোনার পর রানী ইসাবেলা কলম্বাসকে পুরস্কারের পরিবর্তে তিনি তিরস্কার করেন এবং তার ভ্রমণগুলোকে তিনি সীমিত করে নিয়ে আসেন। এই হচ্ছে শত্রুতা।
শত্রুতার সবচেয়ে সবচেয়ে তির্যক রং যেটা, সেটা হলো আপনার ছদ্মবেশী বন্ধুতা। এই ছদ্মবেশী বন্ধু আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। অনেকে বাইরে খুব পালিশ করা একটা চেহারা নিয়ে চলেন, যে তিনি খুব পরোপকারী, অন্যের উন্নতি দেখে খুবই খুশি হন। সেই পালিশ করা চেহারার ছদ্মবেশী শত্রুরা খুবই ভয়ানক হয়ে থাকে। এই ছদ্মবেশী বন্ধুদের শত্রু হিসাবে আপনি ভাবতেই পারবেন না, কিন্তু তারা যখন আপনার ক্ষতি করে বসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য এরা কতটুকু জঘন্য। এই প্রবন্ধের লেখক পার্থ চট্টোপাধ্যায় যখন বিদেশে স্কলারশিপ পেয়েছিলেন সাংবাদিকতার উপর, তখন তার বন্ধুদের মধ্য থেকেই কেউ সেই দেশে একটা চিঠি পাঠায় যে আপনারা অযোগ্য লোককে বৃত্তি দিচ্ছেন। ঠিক একইভাবে তিনি যখন একটা পত্রিকা চালাচ্ছিলেন এবং পত্রিকার বিপুল কাটতি যখন শুরু হয়েছিল, তখন তার বন্ধুরাই তার শত্রু হয়ে দাঁড়ায় এবং এক পর্যায়ে অপমান করে তাকে পত্রিকা থেকে বের করে দেওয়া হয়। এইভাবে যে বন্ধুরাই সবচেয়ে বেশি শত্রু হয়ে দাঁড়ায়। সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা এই পৃথিবীতে নতুন করে কোনো কিছু ভাবার চিন্তা করবে, মৌলিক চিন্তা করবে, তারাই শত্রুদের দ্বারা শিকার হবে। শত্রুরা তাকে শেষ করে দিতে চাইবে। যেমন টেস্টি বেবির আবিষ্কারক ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় শত্রুদের দ্বারা এত নিগৃহীত হয়েছিলেন, শত্রুরা তার বিরুদ্ধে এত কুৎসা রটিয়েছিল যে তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হন। পার্থ চট্টোপাধ্যায় বলেন যে নিজেকে হত্যা করে নয়, শত্রুরা যখন ঈর্ষান্বিত হয়ে পরশ্রীকাতর হয়ে আপনার বিরুদ্ধে কুৎসা রটাবে, তখন নিজেকে হত্যা করে নয়, বরঞ্চ শত্রুর মোকাবেলা করে, শত্রুকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। হতাশ হলে চলবে না, তখনই এগিয়ে যাওয়ার সময়। শত্রুকে যদি আপনি কবজায় না আনতে পারেন, শত্রু যদি আপনার কোনো নিয়ন্ত্রণে না আসতে পারে, আর আপনি নির্লজ্জভাবে যদি আত্মসমর্পণ করেন, তাহলেই আপনি শেষ পর্যায়ে আত্মহত্যা করে বসবেন। তাহলে আপনাকে হতাশ না হয়ে কাজ করতে হবে। শত্রুর বিরুদ্ধে আপনাকে বুদ্ধির তীক্ষ্ণতা বাড়াতে হবে, আপনাকে চৌকস হতে হবে, আপনাকে শান দিতে হবে সবচেয়ে বেশি আপনার বুদ্ধিমত্তার উপর। ঠিক একইভাবে যদি আপনি তাতেও ব্যর্থ হন, তাহলে শত্রুর বন্ধু করে নিতে হবে। শত্রুকে বন্ধু করা আসলে খুবই কঠিন কাজ। শত্রুকে বন্ধু করে যদি পার পাওয়া যেত, শত্রুতা কমানো যেত, তাহলে কি হতো? তাহলে শ্রীকৃষ্ণ, তাহলে চৈতন্যদেব, তাহলে গৌতম বুদ্ধ, তাহলে যীশু খ্রিস্ট সবাই শত্রুদের জয় করে খুব পরমানন্দে পৃথিবী থেকে বিদায় নিতে পারতেন। যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হতো, কারণ শত্রুর মৃত্যুর আগ পর্যন্ত যায় না। শত্রুতা বড় ভয়ানক জিনিস। তারপরেও আমরা এই শত্রুতা দূর করতে পারি একটা উপায়ে, যেমন শত্রুকে জয় করে, শত্রুকে বসে এনে আমরা তার শত্রুতার মাত্রা কমিয়ে আনতে পারি, অথবা নিরস্ত করতে পারি, অথবা পক্ষে আনতে পারি, যদি সেটা ব্যক্তিগত শত্রুতা হয়। আর আদর্শিক শত্রুতা হলে সেটা কমানোর কোনো রাস্তা নেই। দেখা যাচ্ছে যে যোগাযোগের অভাব ও শত্রুতা বৃদ্ধির একটা অন্যতম কারণ। যেমন আপনার যে আত্মীয়, আপনার যে স্বজনের সাথে, আপনার যে বন্ধুর সাথে আপনার যোগাযোগ নেই, সেই যোগাযোগের অভাবটা কালক্রমে শত্রুতায় পরিণত হয়। কারণ মানুষ অন্যের মুখ থেকে কথা শুনতে খুব পছন্দ করে, এবং আপনার সামান্য কথাকে কেউ যখন রংচং মাখিয়ে যখন আপনার বন্ধুর কাছে পৌঁছায়, সে স্বভাবতই আপনার শত্রু হয়ে দাঁড়ায়। তাই পার্থ চট্টোপাধ্যায় পরামর্শ দিচ্ছেন যে হতাশ না হয়ে শত্রুর মোকাবেলা সরাসরি করতে হবে। চেষ্টা করতে হবে যাকে শত্রুর সাথে সরাসরি যোগাযোগ হয়, তার সাথে মুখোমুখি কথা বলা যায়, এতে শত্রুতা অনেকটা কমে আসে। মৌলিক চিন্তা করে যারা পৃথিবীকে বদলে দিতে চায়, তাদেরই শত্রুর সংখ্যা সবচেয়ে বেশি। যেমন গ্যালিলিও, যিনি পৃথিবীটাকেই বদলে দিতে চেয়েছিলেন,
সেই গ্যালিলিওকে কারাগারে নিক্ষেপিত হয়েছিল, সক্রেটিসকেও মরতে হয়েছিল হ্যামলক পান করে। বিদ্যাসাগর ছিলেন একজন পরম পরোপকারী ব্যক্তি, কিন্তু বিদ্যাসাগরের জীবনে তিনি এত উপকার করেছেন যে শেষ পর্যায়ে কেউ তার উপকার স্বীকার করেনি, বরঞ্চ তাকে শেষ পর্যায়ে লাঠিয়াল নিয়ে কলকাতার রাস্তায় চলতে হতো। এবং শেষ জীবনে তিনি কামারটেকে গিয়ে সাঁওতালদের সাথে জীবনযাপন করেছেন। বিদ্যাসাগরকে একবার একজন বলেছিল যে অমুক আপনার খুব বদনাম করছে। তিনি অনেকক্ষণ চিন্তা করে বললেন, কই, আমি তো ওর কোনো উপকার করিনি। তার মানে তিনি বুঝাতে চেয়েছেন যে তিনি যত ব্যক্তির উপকার করেছেন সবাই তার শত্রুতা করেছে। এভাবে শত্রুতা বাড়তেই থাকে। পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে আপনি যদি কারো উপকার করতে চান তাহলে আপনি কখনো তার কাছ থেকে কৃতজ্ঞতার আশা করে বা তার কাছ থেকে প্রত্যুপকারের আশা করে আপনি উপকার করবেন না। এতে আপনি হতাশ হবেন। আপনি বরঞ্চ হিতার্থে একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনি উপকার করুন, তাহলে দেখবেন আপনার হতাশ হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। আসলে বলতে গেলে কি, ভালোবাসা এবং শত্রুতার অনেক সময় কোনো কারণ থাকে না। কাউকে আপনার ভালো লাগলে আপনি সঠিক ব্যাখ্যা দিতে পারবেন না কেন তাকে আপনার ভালো লাগে, কেন তাকে আপনি ভালোবাসেন। ঠিক একইভাবে কারো প্রতি আপনার শত্রুতা যদি জন্মে তাহলে আপনি ব্যাখ্যা দিতে পারবেন না যে কেন তাকে আপনি দেখতে পারেন না, কেন তার চলন বলন সবকিছুই আপনার কাছে বাক্কা লাগে। এইরকম ভাবে মানুষের শত্রুতা সৃষ্টি হয় এবং অনেক শত্রু সৃষ্টি হয়। শত্রুতা সৃষ্টি হয় উপেক্ষা থেকেও। কেউ যখন আপনাকে উপেক্ষা করে, কেউ যখন আপনাকে এড়িয়ে যায়, তখনই আপনি মনে মনে তার শত্রু হয়ে যান এবং আপনি ভাবেন, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। এইভাবে শত্রুতা বাড়তে থাকে। তবে কেউ কেউ চায় যে আমি শত্রুতার মধ্যে থাকবো না, একেবারে নিরিবিলি থাকবো, হরিপদ কেরানির মতো। তাও শত্রুতা এড়ানো সম্ভব হয় না। কারণ যখন আপনি সফল হননি কিন্তু আপনার ছেলে মেয়ে সফল হয়ে যাচ্ছে, ছেলে ডাক্তার হয়ে যাচ্ছে, মেয়ে সমাজকর্মী হয়ে যাচ্ছে, মেয়ে নাম কুড়োচ্ছে, তখন কি হবে? তখন দেখা যাচ্ছে যে ওই ছেলে মেয়েদের সফলতার কারণে আপনার শত্রুর সংখ্যা বাড়তে থাকবে। শত্রু আসলে নিজের মধ্যেই জন্ম নেয়। আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার কন্যা, এরাও শত্রু। পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে এমন ফোনও তিনি পেয়েছেন, স্ত্রী ফোন করে বলছে যে স্বামীর লেখাটা যেন পত্রিকায় না ছাপে, কারণ স্বামী ব্যক্তিগতভাবে উনি ভালো চরিত্রের লোক নন। ঠিক একইভাবে অনেক সময় পিতা পুত্রের দ্বন্দ্ব স্পষ্টভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়। অতএব শত্রু নিজের মধ্যেই অনেক সময় বাড়তে থাকে। শত্রুতার এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য পার্থ চট্টোপাধ্যায় বলছেন আমরা ডাক্তারদের কথা অনুসরণ করতে পারি। যেমন ডাক্তাররা বলেন যে রোগের প্রতিকারের চাইতে নিজের ভিতরে প্রতিষেধক বাড়াতে হবে, যাতে রোগ প্রতিরোধ করা যায়, রোগ সৃষ্টি হওয়ার আগে, যাতে জীবাণু আক্রমণ করতে না পারে। আমাদের সমাজে সবসময় জীবাণু এবং ভাইরাসরা ঘুরে বেড়াচ্ছে। আমরা আমাদের বুদ্ধিবৃত্তিকে এমনভাবে শান দিব যাতে শত্রুরা আমাদের কোনো আক্রমণ না করতে পারে। আসলে শত্রুতা সেই জায়গাতেই বেশি সৃষ্টি হয় যেখানে বৈষম্যটা বেশি। যেমন আমাদের মতো দেশে, বাংলাদেশের মতো দেশে বিশেষ করে, যেখানে দেখা যাচ্ছে যে চাহিদা অনেক কিন্তু সুযোগটা খুব কম। প্রচুর লোক চাকরি চায়, অর্থ চায়, বিত্ত চায়, গরিবের সংখ্যা বেশি, কিন্তু সামান্য কিছু সংখ্যক লোক সফল হচ্ছে, সামান্য কিছু লোক চাকরি বাকরি পাচ্ছে, সামান্য কিছু লোক আরাম আয়েশ করছে। এখানেই শত্রুদের সংখ্যা বাড়ে। পার্থ চট্টোপাধ্যায় তার এক বন্ধুর কথা বলছেন। বন্ধু তুলনামূলক একটা গরিব এলাকায় গিয়ে বাসা বানিয়েছেন। তিনি তার বন্ধুকে পরামর্শ দিলেন যে আপনি এখানে আপনার ঐশ্বর্যের আতিশয্য দেখাবেন না, কারণ ঐশ্বর্যের আতিশয্য শত্রুতার সৃষ্টি করে। তার বন্ধু তার কথা শুনেননি, তিনি পার্টি করতে লাগলেন, ঐশ্বর্যের আতিশয্য দেখাতে লাগলেন। কিন্তু শীঘ্রই তিনি এমন একটা মামলায় জড়ালেন যেটা থেকে তার মুক্তির কোনো উপায় ছিল না। আসলে তিনি আরেকটা কথা বলেছিলেন, যে দেশে অসংখ্য মানুষের গাড়ি নেই সেখানে মুষ্টিমেয় মানুষের গাড়ি থাকলে ওই গাড়ির উপর মানুষের খুব ক্রোধ বাড়ে। তিনি বলেছিলেন যে তিনি একবার গুজরাটের একটা গ্রামাঞ্চল দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে তার গাড়ির সাথে একজন সাইকেল
চালকের সামান্য ঠক্কর লাগে, কিন্তু লোকজন এমনভাবে আক্রমণ করে শেষ পর্যন্ত তাকে সেখান থেকে 50 টাকা জরিমানা দিয়ে পালাতে হয়। ঠিক একইভাবে আমি নিজেও এভাবে একটা আক্রোশের শিকার হয়েছিলাম যে মানুষের ব্যক্তিগত গাড়ির প্রতি যখন যাদের অধিকাংশ মানুষের গাড়ি নেই তাদের একটা আক্রোশের সৃষ্টি হয় ঐশ্বর্যের প্রতি। তো আমাদের মতো দেশে এগুলো খুবই প্রকট আকার। পার্থ চট্টোপাধ্যায় উদাহরণ দিচ্ছেন যে সমাজে এদের নিয়েই বাস করতে হবে, এই শত্রুদেরকে নিয়েই বাস করতে এবং শত্রুদের সাথে বোঝাপড়া করেই বাস করতে হবে। এজন্য শত্রুদের সরাসরি কোনো সভায় আক্রমণ করা যাবে না, সরাসরি কোনো নিন্দে করা যাবে না। কিন্তু তারপরেও আবার তিনি বলেছেন যে এরিস্টটলের একটা খুবই জনপ্রিয় কথা রয়েছে যে প্লেটো হচ্ছেন প্রিয় কিন্তু সত্য হচ্ছে আরো প্রিয়তর। মানুষ তারপরেও সত্য কথা বলে এবং সত্য কথা বলতে গিয়েই সে শত্রুর সংখ্যা বাড়ায়। এই আমাদের সামাজিক কাঠামোর মধ্যে ঈর্ষার বীজটা নিহিত রয়েছে। আমরা এই ঈর্ষার বীজটা যত কমিয়ে আনতে পারবো তত বেশি আমাদের শত্রুদের কমাতে পারবো। রবীন্দ্রনাথ ঋষির মতো ব্যক্তি ছিলেন, কিন্তু তারপরেও তিনি শত্রুর মোকাবেলা করতে হয়েছে তাকে। তাকে প্রতিনিয়ত শত্রুরা চেষ্টা করেছে বিকতে, কিন্তু রবীন্দ্রনাথ তাদের ওভারকাম করতে পেরেছেন কিভাবে? কারণ তিনি একটা বনেদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তার একটা নিজস্ব বলয় ছিল, সেই বলয়ের বলে তিনি খুব সহজেই শত্রুদের ওভারকাম করতে পেরেছিলেন। একইভাবে শত্রুদের আমরা কি করব? চেষ্টা করব শত্রুদের সাথে লড়াইয়ের চেয়ে বন্ধুতার সম্পর্ক সৃষ্টি করা এবং শত্রুরা যাতে কম শত্রুতা করে সেই ব্যবস্থা নেয়া। আর যদি একান্ত আমরা ব্যর্থ হই তাহলে শত্রুর বিরুদ্ধে লড়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। শত্রু চেনার জন্য পার্থ চট্টোপাধ্যায় আরো কিছু উপায় বলেছেন যে স্কুল জীবন এবং কলেজ জীবনের পর আসলে বন্ধু সৃষ্টি হয় না। সকল বন্ধু পরবর্তীতে সফলতার মাপকাঠিতেই, ঈর্ষার মাপকাঠিতেই শত্রুতে পরিণত হয়। বিশ্ববিদ্যালয় জীবনের অসংখ্য বন্ধু এই আপনার সফলতার কারণেই আপনার শত্রুতে পরিণত হয়। কারণ প্রথম জীবনে বন্ধুত্ব যে সৃষ্টি হয় সেটা হচ্ছে জৈবিক কারণে এবং একেবারে স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু যখন মানুষ বুঝতে শিখে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় জীবনে, কেরিয়ার জীবনে, তখন এই কেরিয়ারের সফলতার কারণেই শত্রুতার সৃষ্টি হয়। এত কিছুর পরেও পার্থ চট্টোপাধ্যায় বলছেন হতাশ হওয়া যাবে না, হতাশ হলেই আমাদের সমস্যায় পড়তে হবে। আমাদের তিনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন, চীনের উদাহরণ দিয়েছেন। চীনে একসময় মানুষ খুবই গরিব ছিল, সবাই এক কাতারের ছিল, যুগোস্লাভিয়া একসময় এক কাতারের ছিল, সেই জন্য সেই সব সমাজে শত্রুদের সংখ্যা খুবই কম ছিল। তো শত্রুদের নিয়ে শুধু ভাবলে আমাদের পিছিয়ে পড়লে চলবে না, মানসিকভাবে বিপর্যস্ত হলে চলবে না। এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমরা যদি আমাদের এই মনের কথাটা হৃদয়ঙ্গম করতে পারি। তিনি উদাহরণ দিয়েছিলেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর, বলেছিলেন ইন্দিরা গান্ধীর সম্পর্কে রাস্তার দেয়ালে কত ধরনের কটু বাক্য লেখা রয়েছে, কত নিন্দা, কত বদনাম, কিন্তু ইন্দিরা গান্ধী এসব উপেক্ষা করে গেছেন। কারণ সফল হতে গেলে এগুলো উপেক্ষা করে যেতে হয়, এগিয়ে যেতে হয়। তিনি দেশ সেবা করেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকান, প্রায় 21 বার তাকে শত্রুরা হত্যার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গারের শেষ নেই। কত ধরনের বিষোদ্গার, ধর্মীয় অপবাদ, কত ধরনের তার যে ডিগ্রিগুলো তিনি পেয়েছেন সেগুলোর বিরুদ্ধেও কত ধরনের অপবাদ, শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র, শান্তির বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু শেখ হাসিনা কি এগুলো নিয়ে বসে রয়েছেন? না, বসে থাকেননি। তিনি বাংলাদেশের জনগণকে একটা উন্নত জীবন দানের জন্য, একটা সুন্দর জীবন দানের জন্য তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, ওই শত্রুদের মোকাবেলা করে যাচ্ছেন। শত্রুর মুখে ছাই দিয়ে তিনি বেঁচে আছেন। অতএব আমাদের শত্রুদের উপেক্ষা করে এগিয়ে যেতেই হবে এবং জোর কদমে। পার্থ চট্টোপাধ্যায়ের তাই আমরা বলবো, শত্রু বাড়াবেন কি করে, এই প্রবন্ধটা এক কথায় এক চমৎকার প্রবন্ধ যে আপনি হতাশ না হয়ে শত্রুর মোকাবেলা করবেন কিভাবে।